শুভ সকাল। সংবাদ পর্যালোচনা নিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মামুনুর রহমান খান। স্টুডিওতে আজ আমাদের অতিথি দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। চলেন শুরুতে দেখে নিই জাতীয় দৈনিকের শিরোনামগুলো। আমরা দৈনিক কালের কণ্ঠ শুরুতেই এবং তাদের শিরোনাম: পদত্যাগ প্রশ্নে শঙ্কা ও সংকট, দ্রুত রাজনৈতিক সংলাপের আহ্বান, এখনও সংকট কাটেনি, সমঝোতার উদ্যোগ। বিশেষ মন্তব্য দেখছি, জেনারেল ওয়াকার আবারও ভরসার বাতিঘর। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ডক্টর ইউনূস। চলমান সংকটে বিশেষজ্ঞদের অভিমত, জুলাই ঐক্যই সমাধান। ছাড়া ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি বিএনপি, থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, সালাউদ্দিন আহমেদ বলছেন। দৈনিক প্রথম আলো, সব দল চায় প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে নির্বাচন দিন। দৈনিক কালবেলা, এনসিপিকে নিয়ে হতাশা। একটু পড়তে চাই, দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা, নেতাদের মধ্যে সমন্বয়হীনতা, কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এসব নানা কারণে দলটি যেমন ইমেজ সংকটে পড়েছে, তাদের প্রতি সাধারণের আবেদনও দিন দিন কমছে। এছাড়া প্রায় সব দলের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে নতুন দলটি। শিরোনাম দেখছি দৈনিক দেশ রূপান্তর, তারা শিরোনাম করেছে, অস্থিরতা কাটাতেই পদত্যাগের কথা, প্রধান উপদেষ্টা প্রসঙ্গ। শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেইনি, গতকালকে পরিবেশ উপদেষ্টা বলেন। দৈনিক আমার দেশ, ফের দিল্লির ছকে বাংলাদেশ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কি হবে কালকের পর, আজ পর্যন্ত সময় চেয়েছে জুলাই বিপ্লবীরা। গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর, আবারও ভরসার বাতিঘর জেনারেল ওয়াকার। দৈনিক মানব জমিন, শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি, সংকট ঘনীভূত, অচলাবস্থা কাটেনি। দৈনিক খবরের কাগজ, গুমট পরিস্থিতির মধ্যেই সমঝোতার চেষ্টা, নির্বাচনী রোডম্যাপ দাবি, শিগগিরই আসতে পারে ঘোষণা, নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। দৈনিক সমকালের শিরোনাম, বিভিন্ন দল নিজেদের মতো তৎপর, উপদেষ্টারা চুপ, প্রধান উপদেষ্টার পদ ছাড়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া। দৈনিক আমাদের সময়, অগ্নি পরীক্ষার মুখে দেশের রাজনীতি, প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা। দৈনিক ইত্তেফাক, অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি, অর্থ উপদেষ্টা বলছেন। আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে, নাহিদ ইসলামের মত। দৈনিক জনকণ্ঠ, গুজবে কান না দিতে সেনাবাহিনীর অনুরোধ। দৈনিক করতোয়া, ডক্টর ইউনূসের পদত্যাগের চিন্তায় তোলপাড়, জাতীয় সরকারের গুঞ্জন, দাবিতে ঢাবিতে মিছিল। এছাড়া দেখতে পাচ্ছি সবশেষ দৈনিক রূপালী বাংলাদেশ, কঠিন সংকটের অন্তর্বর্তী সরকার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলেই চাপমুক্ত হবে সরকার। বিভিন্ন রকমের শিরোনাম, সবগুলো জাতীয় দৈনিকেই আসলে এই যে প্রধান উপদেষ্টার যে পদত্যাগের ভাবনা, সেটি নিয়ে নানা রকমের খবর দেখছি, বিশ্লেষণ দেখছি, মত দেখছি। এবং একটি বিষয় যেটি শিরোনামগুলো তো দেখছিলামই, প্রতিবেদনে যেটি দেখছি যে এই যে অবস্থাটি তৈরি হলো, সেটির জন্য কিন্তু উপদেষ্টারা একরকম করে বিশ্লেষণ করছেন, রাজনৈতিক দল বিশেষ করে বড় দল বিএনপি তাদের আরেক রকমের মতামত দেখছি আমরা। সব মিলে এই পরিস্থিতি তৈরি হলো কেন, এই বিষয়টি যদি আজকের আলোচনা শুরু করি। ধন্যবাদ। এখানে পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে অন্তর্বর্তী সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন ওই সরকার এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলো, এই সবগুলির মধ্যে একটা সমন্বয়ের অভাব আপনি লক্ষ্য করবেন। অন্তর্বর্তী সরকার যেভাবে চাইছে, সেনাবাহিনী হয়তো ভিন্নভাবে জিনিসটাকে দেখছে, আবার দলগুলির ভাবনাও ডিফারেন্ট আছে। এবং এখানে যে একটা সমন্বয়ের মাধ্যমে যে কাজ করার যে ইন্টারিম গভর্নমেন্টের যে একটা ম্যান্ডেট বলবো না, বলবো যে এটা একটা দায়িত্ব, সেই জায়গাটার মধ্যে কিন্তু একটু গ্যাপ সৃষ্টি হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে কিছু বিষয়, প্রধানতম বিষয় যেটা, যে নির্বাচনটা কবে নাগাদ হবে। প্রফেসর ইউনূস বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এই বছর ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আবার সেনাবাহিনী প্রধান তাদের যে অফিসার্স অ্যাড্রেসে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ওরা প্রত্যাশা করেন।
বিএনপি সহ বেশ কিছু দলের দাবিও কিন্তু তাই, ডিসেম্বরের মধ্যে। একটি তাদের যুক্তি হলো যে ইলেকশনটা যদি তাড়াতাড়ি হয় তাহলে হয়তো একটা স্থিতিশীলতা ফিরবে, একটা দীর্ঘমেয়াদী সরকার আসলে দেশে বিনিয়োগ এবং অন্যান্য যে অচল অবস্থাটা আছে সেটা কেটে যায়, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রেও যেটা আছে। আবার ইন্টারিম গভর্নমেন্ট মনে করতেছে যে তাদের হাতে 3 রকমের দায়িত্ব আছে। একটা হলো কালকে পরিবেশ উপদেষ্টা আবারও যেটি বলেন যে শুধু নির্বাচনের জন্য তারা আসেননি, বিচার এবং সংস্কার, সেই দুটিতেই বা অগ্রগতি কতটা? সেই দুটিতেও তেমন অগ্রগতি নাই, কিন্তু সেটার জন্য ওনারা জুন পর্যন্ত হাইয়েস্ট, এবং আবার জুনের পরে 1 মিনিটও থাকবেন না, এরকম কথা পরিবেশ উপদেষ্টা বলেছেন। তবে একটা জায়গায় কিন্তু আপনি মিল পাবেন, এই রাজনৈতিক দল এবং সেনাবাহিনী এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে। তারা ডিসেম্বর থেকে কিন্তু শুরু করেছেন, ডিসেম্বর থেকে জুন, আর ওরা বলছেন ডিসেম্বরই এন্ড। বাট ডিসেম্বরে কিন্তু ঐক্যমত আছে এই ব্যাপারে, যে ডিসেম্বরে করলেও কিন্তু এমন না যে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের ভায়োলেশন হবে, সেটা হবে না। হয়তো একটু সংস্কারটা বা বিচারের ব্যাপারটা হয়তো একটু মানে যতটা অগ্রসর, কারণ এখানে সংস্কার বিচার পুরোটাই শেষ করে যাওয়া এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটা একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আর সেকেন্ড হলো যে ওনার যে পদত্যাগের ভাবনাটা, সেটা আমি বলবো যে এখন পর্যন্ত কোনো পক্ষই কিন্তু ওনার পদত্যাগ চাইছেন না। এটা উনি কিছুটা রাগে এবং কিছুটা ক্ষুব্ধ হয়ে এই ধরনের কথা তাদের মানে বৈঠকে, মানে মন্ত্রিসভা বৈঠকের পরে অনানুষ্ঠানিক তার ক্যাবিনেট কলিগদের সাথে উনি এটা তারা ক্ষোভটা বলেছেন। কারণ জিনিসটা দেখা যাচ্ছে যে উনি যে প্রসঙ্গটা তুললেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা, এখন দেখা যাচ্ছে যে যমুনা যে রাষ্ট্রীয় অতিথি ভবন, যেখানে ওনার বাসভবন, তার আশপাশে কন্টিনিউয়াস প্রটেস্ট চলতেছে। কিছুদিন আগে এনসিপি একটা প্রটেস্ট করলো, সেখানে তাদের দাবিটা ছিল যে ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তারপরে তারা এটা শাহবাগে স্থানান্তর করেছে। এইবার আবার ইশরাকের ইস্যুতে বিএনপি তারাও এখানে প্রটেস্ট করছে। তো এই যে পরিস্থিতিগুলি সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিগুলি রাজনৈতিক আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব। এখানে আমরা যদি বলি যে হ্যাঁ যদি এখানে আইনশৃঙ্খলা বাহিনী এখানে ক্লেশে যায়, তাহলে তো সেটা পরিস্থিতিটা ভালো হচ্ছে না। বরং দলগুলির সঙ্গে আলাপ করে যে তোমাদের বসার তো দরকার নেই, আলোচনা করি, টেবিলে শেষ করে দিই, তাহলে তো রাস্তায় মানুষের দুর্ভোগটা হচ্ছে না। কারণ এই কিন্তু সেই উদ্যোগটি কি কতটা ছিল? এটা আমি যেটা বলতে চাচ্ছি যে ইউনূস সাহেব সম্ভবত আমাদের কাছে যে সূত্রগুলি বলছে, সেটা উনি সম্ভবত এই ক্ষোভটাই উপদেষ্টাদের সঙ্গে ঝেড়েছেন। এবং উপদেষ্টাদের সঙ্গে আমার একজন উপদেষ্টার সঙ্গে কথাও হয়েছে, উনি আমাকে যেটা বললেন যে তার চিফ অ্যাডভাইজার বলেছেন যে এই যে পরিস্থিতিটা হচ্ছে, এটাতে আপনাদের কিছু করণীয় আছে কিনা সেটা আপনারা আমাকে জানান, আর যদি করণীয় কিছু না থাকে সেটাও আমাকে জানান। এবং ওনারা হয়তো আজকে কিছু ডেভেলপমেন্ট আছে, একনেকের মিটিং আছে, এবং আজকে প্রতিবেদনে সেটা দেখছিলাম যে সেই মিটিং এর পরেও হয়তো অনির্ধারিত আলোচনায় সকল উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা আবারও কথা বলতে পারেন, তাদের মতামত নিতে পারেন। সেটাই ওই আলোচনারই ফলো আপ হয়তো উনি তো বলছেন যে আপনাদের মতামত কি। তো এর ইতিমধ্যেই বিভিন্ন দিক থেকে যে মতামতটা এসেছে যে উনি থাকুন, আমার ধারণা উপদেষ্টারাও হয়তো একইভাবেই চিন্তা করবেন। এবং প্রফেসর ইউনূস তো একজন স্বনামধন্য ব্যক্তি এবং নোবেল লরিয়েট, এবং ওনার দেশে বিদেশে ওনার একটা খ্যাতি আছে। সেই দিক থেকেই সবার মধ্যেও একটা ঐক্যমত আছে যে উনি থাকলেই ভালো। এবং এটা দলগুলিও, বিএনপির থেকেও কিন্তু কোনো আপত্তি নাই ওনার ব্যাপারে। কিন্তু যেটা হলো যে উনি যদি পদত্যাগ করেন, সেই ক্ষেত্রে সর্বজন গ্রহণযোগ্য অল্টারনেটিভ পাওয়াও কঠিন হবে। এবং এটা যেহেতু কেউই চাইছে না, তো আমার মনে হয় যে এখানে যার যার দায়িত্ব যেগুলি আছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে এবং রাজনৈতিক দলগুলি এবং সেনাবাহিনী, সবাই যদি একটা সমন্বয় করেন, তাইলে আমাদের এই সংকটটা কেটে যেতে পারে। এবং সবার মধ্যে এই ধরনের সদিচ্ছা
আছে বলে আমার মনে হয়। এবং আমি এটাও মনে করি যে এই ব্যাপারে উদ্যোগটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিতে হবে। সরকারের পক্ষ থেকে আপনি বলছেন আজকে দুটি বড় দল বিএনপি এবং জামাতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকেরও একটি কথা আমরা দেখছি। এটা গতকালকে এটা ব্যাকগ্রাউন্ড আলোচনা হয়েছে, কারণ এখানে প্রফেসর ইউনূস যেহেতু উনি থাকার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন, তো এই ব্যাপারে যদিও আমরা দলগুলির প্রকাশ্য ভূমিকা, যেমন বিএনপি থেকে বলা হয়েছে যে ওনার আমরা পদত্যাগ চাই না, আবার জামাত ইসলামী বলছে যে সব দলগুলিকে মিলে একটা সর্বদলীয় বৈঠক ডাকেন। তো এখন কালকে থেকে এটা ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে যে এখানে এনসিপি তো ওনাদের সমর্থন পুষ্ট, প্রফেসর ইউনূস যদি থাকতে চান থাকুন, সেটা এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম উনি প্রথম রাতেই ওই দিন রাতেই দেখা করে বলে এসছেন, রিকোয়েস্ট করে এসেছে। এখন বাকি থাকে বিএনপি আর জামাত বড় দল হিসেবে। বিএনপি জামাতের সাথে ইনি হয়তো কোনো খোলামেলা মত মিলে উনিও করতে পারেন, ওনার উপদেষ্টারাও করতে পারেন, বা কীভাবে হবে এটা তো আমরা এখনো জানি না। তো আমার মনে হয় যে এইগুলি খুব ভালো উদ্যোগ, যে আলোচনা করা, সবাই মিলে দেশটা চালানো। কারণ এখন একটা অন্তর্বর্তী সরকার, আমরা চাইতেছি যে এই দেশে ভালো কিছু হোক, যাতে আমাদের এখানে যারা আত্মত্যাগ করেছেন গত জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে, তাদের একটা ইচ্ছা ছিল যে আমাদের দেশটা একটা বৈষম্যমুক্ত, একটা স্থিতিশীল, একটা উন্নত সমৃদ্ধ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। সেই প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই মিলিত কাজ করা হোক, এটা একটা জাতীয় ঐক্য সেরকম ব্যাপার থাকুক। তো সেই জিনিসগুলিতে এটা তো প্রত্যেকটা পক্ষই তো দেশেরই পক্ষ, আমাদের ইন্টারনাল জাতীয় স্বার্থ সবার উপরে। সেই জায়গায় আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি প্রোয়েক্টিভলি, মানে স্টেক হোল্ডারদের সাথে, সবার সাথে আলাপ আলোচনা করা, সবার সাথে কথা বলছিলেন, যেমন রাজনৈতিক দলগুলোর সাথে হচ্ছে, সেনাবাহিনী তো একটি বড় অংশ, এবং সেটি নিয়ে অনেকে যেটি মনে করেন, আমি দেখছিলাম যে এই যে রাখাইন করিডোর, এবং সেখানে ডক্টর খলিলুর রহমান তার যে ভূমিকা, সেখান থেকে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে বলে অনেকের মত আমি দেখছিলাম। কারণ এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কিন্তু সেনাবাহিনীর সাথে সেভাবে আলোচনা করা, কিংবা শুধু তো সেনাবাহিনী না, দেশে বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, অন্যান্য যারা বুদ্ধিজীবী বা কূটনীতিক আছেন তাদের সাথে যে আলোচনা করা, সেই জায়গাটায় ঘাটতি দেখছিলেন অনেকে। এটা প্রথমত এটা যে ধরনের উদ্যোগটা নেওয়া হয়েছে, যে এখান দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেজের অনুরোধে আমাদের দেশ থেকে বা মিয়ানমারের রাখাইন রাজ্যে সাহায্য দেওয়ার জন্য ত্রাণ সাহায্য, এটা প্রথমত ওনারা হয়তো জাতিসংঘের অনুরোধের প্রতি গভর্নমেন্ট সম্মান দেখিয়ে নীতিগত সম্মতি দিয়েছেন, কিন্তু এটার নিরাপত্তার দিক আছে। যেমন ধরেন এখানে আরাকান আর্মি এখানে রোল করতেছে আমাদের সীমান্ত জুড়ে, তো এইখানে আরাকান আর্মির মাধ্যমে সাহায্য দিলে সেটা যে বার্মায় যে জান্তার সরকার আছে, যার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান, তো মিয়ানমার তো আমাদের একটা প্রতিবেশী দেশ, আমরা এতগুলি রোহিঙ্গা পাঠানোর পরেও কিন্তু আমরা বলছি যে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ আমাদের ভারত বাদে সব প্রধান বিকল্প হইল মিয়ানমার। তো সুতরাং এখানে এটা নিলে, এই ধরনের পদক্ষেপ নিলে মিয়ানমারের কেন্দ্রীয় যে মিয়ানমারের যে সরকার, সেই সরকার কিভাবে বিষয়টাকে নেবে। দ্বিতীয় কথা হলো যে এক্ষেত্রে অন্যান্য অ্যাক্টর, বিশেষ করে চায়না বা প্রতিবেশী ভারত, তারা বিষয়টা কিভাবে নেবে, এবং এই ধরনের এই ত্রাণ সাহায্য পাঠানোটা অনেকটা আমেরিকার বার্মা অ্যাক্টের সাথে মিলে যায়, যেমন ওনারা সংক্ষেপে। তো ওইসব দিক থেকে আমি মনে করি যে এই ধরনের বড় সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেওয়া উচিত না, আর যদি নিতেও চান সেক্ষেত্রে সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোকে এই ধরনের একটা জাতীয় ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতেই। সেনাবাহিনী তো স্পষ্ট করে যেটি বলছিল যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আসলে নির্বাচিত সরকারের, এবং তারাও জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তো শুনবো নিশ্চয়ই, এবং আজকে নিশ্চয়ই দিনভর আরও অনেক ডেভেলপমেন্ট থাকবে, ভবিষ্যতে নিশ্চয়ই নিয়ে কথা বলার সুযোগ হবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমাজের জন্য।
দর্শক, চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশ এখানেই শেষ করছি। জানি রাখি অনুষ্ঠানটি সপ্তাহে প্রতিদিন সকাল 9:30টায় প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ থাকবে। ভালো থাকবেন।